নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি পড়াতে যাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি যেটা হলো প্লেটো, আমাদের লিটারারি ক্রিটিসিজমের সেকেন্ড ইম্পর্টেন্ট ফিগার বা সেকেন্ড ইম্পর্টেন্ট ক্রিটিক, ফিলসফার, রাইটার আমরা বলতে পারি। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। আমি গত পরশু দিন সক্রেটিসের সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা অনেকটা লং ছিল, আধা ঘন্টার ওপরে ছিল, 30 মিনিটসের ওপরেই ছিল। তো সেটাকে আমি যখন মোটামুটি আমার ভিডিও আমি ঠিক রাত 10টা থেকে 12টার মধ্যে, 11টা, 11:30, 11:15 এরকমই টাইমে আমি দিই, যেটা আর কি ডেসক্রিপটিভ থাকে। আর যেটা শর্ট ভিডিও দিই 1 মিনিটের, সেটা মোটামুটি এরকম 8:30, 9:30 এরকম সময়ে দিই, বা কখনো 10টা হয়ে যায়। যাই হোক, তো কি হয়েছে, আমি ভিডিওটা দিয়েছিলাম তো সেটা রাত্রি 12টার পর, 12টা 1-2 মিনিট কি 3 মিনিটে গিয়েছিল, সেই জন্য সেটা নেক্সট ডে পড়ে গেছে। পরশুদিন 12টার পর চালে সেটা কালকেই দাঁড়াচ্ছে, গতকাল। তো সেজন্য আমি ভাবলাম যে গতকাল যেহেতু পড়ে গেছে, তার মানে গত পরশুদিন আমার শুধু একটা শর্ট ভিডিওই দেওয়া ছিল। তো সেটার জন্য আমি ওই জন্য গতদিন আর সন্ধ্যাবেলা বা 10টার পর যেরকম সময়ে আমি ভিডিও দিই, সেই জন্য আমি আর নতুন করে প্লেটোকে নিয়ে আলোচনা করে আবার দিইনি, যেহেতু অলরেডি আমি একটা 12টার পর দিয়ে ফেলেছি। মানে রেগুলার মেনটেন করি একটা করে ডেসক্রিপটিভ ভিডিও দেওয়ার আর একটা শর্ট ভিডিও দেওয়ার। তার মধ্যে বিশেষ কোনো অসুবিধা হলে সেটা আমি আপনাদের জানিয়ে দিই, সেটা শর্ট ভিডিওতেও জানিয়ে দিই, বা কখনো ডেসক্রিপটিভ যে আলোচনা করি সেখানেও জানিয়ে দিই। তার জন্য আর কি গতকাল আমি প্লেটোর ভিডিও দিইনি, সেটা সক্রেটিসটা 12টার পর যেহেতু আপলোড হয়েছিল। যাই হোক, তো আজকে আমি আলোচনা করব প্লেটোকে নিয়ে, এবং প্লেটোকে নিয়ে পড়তে গেলে আমাদের কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক এবং ওনার কিছু বিশেষ লেখা এবং সেখানকার কয়েকটা পার্ট আছে, সেগুলোকে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এবং ক্রিটিসিজমের পয়েন্ট অফ ভিউ থেকে এবং বিষয়টাকে জানার বোঝার দিক থেকে অবশ্যই আমাদেরকে সেই বিষয়গুলো একটু বুঝে বুঝে বিস্তারিতভাবে পড়তে হয়। তার জন্য আমি আজকে ওনার সম্পর্কে কয়েকটা কথা বলে ওনার যে লেখাটা নিয়ে কথা বলবো, তার ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। বাকি যেটা থাকছে সেটা আগামীকাল নিয়ে আসছি। আর হচ্ছে যে সেটাও বলার আগে আমি বলবো, আমি যখন সবসময় চেষ্টা করি সেটা 1 মিনিটের শর্ট ভিডিওই হোক আর ডেসক্রিপটিভ ভিডিও 3 to 10, 15, 30 মিনিটস আর আবাব যে ভিডিওই হোক না কেন, আমি যখন পরবর্তীতে আবার সেই ভিডিওটাকে শুনি, কারণ শোনাটা খুব দরকার। আমি যখন শুনি তখন শোনার পর আমার মনে হয় যে কোন জায়গাটা আমার আরেকটু কিছু যোগ করা উচিত ছিল, বা কোন জায়গাটা মনে হচ্ছে ক্লিয়ার হয়নি আরেকটু কিছু। কারণ আমি এসব মানে কিভাবে আমি শ্যুট করি, কিভাবে আমি কি করে, এগুলো নিয়ে পরে কখনো কথা বলবো। মেইনলি যেহেতু পড়াশোনার বিষয়, তো পড়াশোনাটাই আমরা করি আপাতত, সেটাও পড়াশোনার মধ্যেই পড়বে। তো তার পাশাপাশি আমি পড়ার মাধ্যমে এরকমও কিছু কথা বলে দিই যে যারা সাথে সাথে মানে এখানে আমার ভিডিও দেখে হোক বা অন্যত্র কোথাও হোক, সাথে সাথে নিজে যদি কিছু করতে চায়, নিজের যদি ইউটিউব চ্যানেল বানাতে চায়, বা এরকম যে কোনো সাবজেক্টের বিষয়ে তারা যদি নিজের বিষয়ে কিছু, নিজের ক্যারিয়ার বা নিজের একান্তই নিজের জন্য যদি মনে করে নিজের ইমপ্রুভমেন্ট হবে, কমিউনিকেশন বা যে কোনো একটা, আমরা প্রতিদিন একটা জিনিস করলে সেটা অবশ্যই ভালো হলে আমাদের ভালোর কাজেই দেয়। তো যাই হোক, তোমার কথা না বাড়িয়ে আমি আসছি। আজকে আমি প্লেটো আলোচনা করার আগে দুটো পয়েন্ট অ্যাড করব গত দিনের ভিডিওতে, যেহেতু এটা ক্রিটিসিজম সিরিজ, এবং আমার মনে হলো যে অবশ্যই আমি চাইলেই অ্যাড করতে পারি। কারণ হচ্ছে তাতে যদি গত দিনের যেটা ভিডিও আপনারা শুনেছেন বা শুনেননি, শুনবেন, বা হচ্ছে যারা শোনা হয়ে গেছে তাদের জন্য দুটো পয়েন্ট কি, আমি যখন লাস্টে বলেছিলাম অ্যারিস্টোফেনেসের কথা, তিনিও কিন্তু একজন তিনিও একজন গ্রিক প্লেরাইট, তিনিও একজন গ্রিকের লেখক। তো কি হয়েছিল, আমি লাস্টে বলতে গিয়ে অনেকটা বলার পর লাস্টের দিকটা এসে ওই পয়েন্টটা আমার নিজেরই মনে হয়েছে আমি হয়তো ক্লিয়ারলি তুলে ধরতে পারলাম না, বা আরেকটু কিছু বলা যেত। তো সেটা আমি এখন অ্যাড করছি গতদিনের ভিডিওর সাথে, যেটা সক্রেটিস সম্পর্কে আছে। তো কি হচ্ছে, লাস্টে যে পয়েন্টটা বলেছিলাম, অ্যারিস্টোফেনেস যে যিনি ছিলেন, তার লেখা যে ফ্রগস, তার লেখা যে বার্ডস, এই যে ওনার লেখাগুলো আছে, ওখানে তিনি কি তুলে ধরেছিলেন, সেই সক্রেটিস সম্পর্কে ওনার নামে নালিশ বা এগেইনস্টে কিছু বলেছিলেন। আমি বলেছিলাম নিন্দা করেছিলেন বা ওনার বিরুদ্ধে কিছু বলেছিলেন, লিখেছিলেন। সেটা কি লিখেছিলেন, যে তিনি যেহেতু বিভিন্ন প্রশ্ন করতেন, তার মধ্যে ধর্ম বা ধার্মিক বিষয়ে প্রশ্ন করতেন, তো
তো কি করতেন, ওনার বিষয়ে ওখানে তিনি বলেছেন, ওনার এগেইনস্টের বিরুদ্ধে লিখেছেন যে তিনি যুব সমাজকে কলুষিত করেছেন, কারণ অনেকের মনে বিভিন্ন ধর্মের বিষয়ে ভুল ধারণা উল্টোপাল্টা বলে তুলে ধরেছেন। যদিও কখনোই সক্রেটিসের ইন্টেনশন, মনের দিক থেকে ওনার ইন্টেনশন কখনোই এটা ছিল না যে কোনো ধর্মকে বা কেউকে কলুষিত করা। ওনার উদ্দেশ্য আলাদা ছিল, যে মানুষের মনে প্রশ্ন জাগুক, মানুষের মনে চিন্তাধারার প্রকাশ ঘটুক এবং মানুষ যুক্তি দিয়ে জানতে শিখুক। যাই হোক, তো সেটা আমার অ্যাড করার ছিল যে অ্যারিস্টোফানিস গ্রিক প্লে রাইট সেই সময়কারী যখন সক্রেটিস ছিলেন, সেখানে তিনি লিখেছিলেন ওনার লেখা দুটো লেখায়, বা আরো অন্যান্য লেখা থাকতে পারে, এই দুটো আমি স্পেসিফিক পেয়েছি, যেখানে উনি উল্লেখ করেছেন যে সক্রেটিস যুব সমাজকে কলুষিত করছে। ঠিক আছে, এটা পয়েন্ট আমার বলা বাকি ছিল। এবং তার সাথে কি হয়েছিল, সক্রেটিস যে পোয়েটদের নেগলেক্ট করেছিল সেটা উল্লেখ করেন, এবং সক্রেটিস যে কবি বা অথর বা যারা কবিতা লেখেন তাদেরকেও তিনি নেগলেক্ট করেছিলেন সেই কথাটাও তিনি উল্লেখ করেন। কিন্তু আদতে উনি কোন ইন্টেনশনে কি বলেছেন সেটা তো পরবর্তীতে আস্তে আস্তে সেটা বোঝা গেছে, কিন্তু ওই মুহূর্তে অনেকেই সেটাকে ভালো চোখে নেননি, যার জন্য আমি আর ওই বিষয়ে যাচ্ছি না, সেটা ডিটেলস আলোচনা করা গেছে, আপনারা সেখান থেকে বারবার চাইলে দেখে নিতে পারবেন, বিষয়টা শুনে নিতে পারবেন। তো নেক্সট হচ্ছে আমি আরেকটা পয়েন্ট যেটা বলতে বা আর কিছু অ্যাড করতে ইচ্ছে ছিল, সেটা হচ্ছে যে প্রথমে আমি বলেছিলাম যে ওনার কাছে মেইন কথাই হলো যে উনি কিছুই জানেন না, আর একজন মহান, একজন বিশিষ্ট, একজন সত্যিকারের বিশিষ্ট মানুষ বা সত্যিকারের মহান ব্যক্তির হতো এটাই সব থেকে বড় গুণ, যিনি বলেন যে আমি কিছুই জানি না। মানে তখন আমরা এই কথাটাকে এইভাবে বের করতে পারি বা একটা মানে খুঁজে বার করতে পারি, যেহেতু তিনি বলতেন যে উনি কিছুই জানেন না, তার মানে উনি চট করে কোনো একটা জিনিসকে একবার শুনে বা একবার দেখে বিশ্বাস করতেন না। তিনি কোনো একটা জিনিস দেখলে বা শুনলে সেটার সত্যতা রীতিমতো যাচাই করেন, সেটা নিয়ে রিসার্চ করেন, চর্চা করেন, গবেষণা করেন, নিজের মধ্যে নিজেকে প্রশ্ন করেন, লোকের সামনে প্রশ্ন করেন এবং জিনিসটার সত্যতা বিচার করার চেষ্টা করেন। তারপর তিনি যুক্তি কারণ দিয়ে সেই বিষয়টা সম্পর্কে হয়তো অবগত হন, জানার পর তিনি হয়তো তখন ওই জিনিসটা গিয়ে মেনে নেন। তার মানে তিনি কিছু জানেন না, মানে তিনি চট করে একটা জিনিস বললে উনি মেনে নেন না, উনি সেই বিষয়টাকে যতক্ষণ না নিজের মতো করে বা ধ্যান ধারণা বিচার বুদ্ধি প্রশ্ন দিয়ে সেটাকে যাচাই করে দেখছেন ততক্ষণ তিনি সেটাকে মেনে নেন না, এটা আমরা বলতে পারি। তো এই দুটো পয়েন্ট আমার গতদিনের ভিডিওর সঙ্গে অ্যাড করার ছিল সক্রেটিস সম্পর্কে। তো আজকে এখন আমি আসছি প্লেটোতে। তার আগে বলে নিচ্ছি, মানে বিষয় হচ্ছে যে আমি বাস্তব আমার পার্সোনাল লাইফের দু একটা কথা আমি সে সময় আপনাদের সামনে শেয়ার করেই থাকি, তাতে আমার নিজের খুব খারাপ মনে হয় না, আর আমার মনে হয় আমি কিছু ভুল করছি, কারণ আমি অলরেডি বলে দিয়েছি যে পার্সোনাল লাইফের বললে আমরা যখন আমিও মানুষ, আপনারাও মানুষ, এবং আমরা খুবই সাধারণ, আমি তো খুবই সাধারণ, অতি সাধারণ সিম্পল একজন মানুষ। তো কি হয় যে বললে পরে আমরা কানেক্ট করতে পারি, রিলেট করতে পারি, কারণ প্রতিদিন প্রত্যেকের জীবনে তো একটা আমাদের জার্নি বা একটা ওঠা পড়া চলনা আমার চলতেই থাকে। তো কি হয়েছে, আজকে আমার এক্সাম ছিল, আমি গিয়েছিলাম 1.5-3 ঘন্টা জার্নি করে, খুবই টায়ার্ড লাগছিল, আর আমি দেরি করে ঘুম থেকে উঠে যে টাইমে আমি ঘুমাই সেই টাইমে আমাকে উঠতে হয়েছে, তারপর আমাকে পরীক্ষা দিতে যেতে হয়েছে, তারপর পরীক্ষা দিয়ে এসে যা হয় আর কি একটু রেস্ট নিয়েছিলাম, তারপরেও মানে মাথাটা একটু ধরে আছে। বলতে গেলে এনার্জির দরকার, অবশ্যই এনার্জির দরকার, মনের জোরের তো সবার আগে দরকার, তার পাশাপাশি শরীরটাকে গুরুত্ব দেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোনো পরিস্থিতিতে। তো আমি প্লেটো সম্পর্কে অলরেডি আমার ভিডিও আমি দেখতে পাচ্ছি যে 8 মিনিট ক্রস করে চলে গেছে। তো যাই হোক, আমি প্লেটো সম্পর্কে এখানে কিছুটা বলে নিয়ে বাকিটা নেক্সট দিন বলবো। চাইলে আমি বাকিটাও শেষ করতে পারতাম, কিন্তু হয়তো আজকেও সেরকম 30 মিনিট 45 মিনিটসের দিকে চলে যাবে, টাইম মতো আপলোড দেওয়া হবে না, বা ওটার আগে যেভাবেই হোক আপলোড দিতে হবে। আর হ্যাঁ, এখনই কথা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি নিজে চেষ্টায় আছি যে টাইমটাকে যদি চেঞ্জ করা যায়, মানে 10টা থেকে 12টা, কেউ কিছু বলেনি, আমি নিজেই আপনাদের সামনে শেয়ার করছি, আর যেটাতে কমফোর্টেবল সেটাই বেস্ট। 10টা থেকে 12টার মাঝে দিয়ে থাকি, তো আমি চেষ্টায় আছি সেটা যদি নিয়ে আমি সন্ধেবেলা নিয়ে আসতে পারি বা একটা দিনের বেলা যদি আনতে পারি তাহলে ভালো হয় আমার জন্য, সবার জন্য। তো যাই হোক চেষ্টায় আছে, কিন্তু কনফার্ম বলতে পারছি না, এভাবে চলতে থাকলে চলতেই থাকবে, কিন্তু মিস যাবে না, চেষ্টা করবো। আর বিশেষ কোনো কারণ ছাড়া মিস হবেই না, আর যদি কিছু কারণ থাকে আমি সেটাও জানিয়ে দেবো। আর হচ্ছে যে আমাদের লিটারারি ক্রিটিসিজম আমি হিসাব করে দেখলাম যে দুদিন করে নিলেও 25 দিন, আমি বলেই দিয়েছি মাসখানেক লাগবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে বিষয়গুলোকে আমরা ইম্পর্টেন্ট বিস্তারিতভাবে আলোচনা পড়বো। তো হ্যাঁ, আমি তাই দেখলাম 25 থেকে 28 দিন লাগবে, যদি কোনো গ্যাপ না যায়, তার বেশি হয়তো লাগবে না, মাঝখানে কি বলেছিলাম আগে থেকে আইডিয়া করে। তো যাই হোক, এখন আমি বলবো
প্লেটো সম্পর্কে। তো শুরু করা যাক। বিষয় হচ্ছে যে প্লেটো সম্পর্কে বলছি। প্লেটোকে বলার আগে আমি বলছি আমাদের যে লিটারারি ক্রিটিসিজম যেটা শুরু হয়েছিল অ্যানশিয়েন্ট গ্রিস থেকে, মানে একদম প্রাচীন গ্রিস, যে গ্রিস যে ছিল সেখান থেকে কিন্তু এর সূচনা। এবং কি হয়েছিল, যখন ক্রিটিসিজমের মানে সেরকম কিছুই সূচনা হয়নি, সেটা অন্ধকারাচ্ছন্ন বা ডার্কনেসে পরিপূর্ণ ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, সেটা আমরা বলতে পারি। আর হচ্ছে যে অ্যানশিয়েন্ট গ্রিস থেকে ক্রিটিসিজমের সূচনা হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে এথেন্স, তার আগে একটা বলে নিচ্ছি, এথেন্স আমরা সক্রেটিসকে পেয়েছি, অ্যারিস্টোফানেসকে পেয়েছি। এথেন্স জায়গাটা হলো যে তোমার গ্রিক যে আছে গ্রিস, গ্রিকের হচ্ছে সব থেকে বৃহত্তম শহর এবং রাজধানী, সেটা হচ্ছে এথেন্স। সেখান থেকে সক্রেটিস সেখানকার লোক ছিলেন, অ্যারিস্টোফানেস সেখানকার লোক ছিলেন। তো এখন আমরা প্লেটো সম্পর্কে কিছুটা পরিচয় দেবো, পরিচয় দিয়ে ওনার কাজের দিকে যাচ্ছি। তো বিষয় হচ্ছে যে আমি আমার শর্ট ভিডিওতে এটাও বলে রেখেছিলাম যে আপনারা ম্যাপগুলো দেখবেন, একদম কি বলবো, মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একদম প্রাচীন যুগের থেকে যে ম্যাপগুলো, একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য। আর বিভিন্ন কান্ট্রিগুলোর নাম একবার দেবেন, মুখস্থ করার দরকার নেই, আঁকার দরকার নেই। আমি অলরেডি আমার 1 মিনিটের শর্ট ভিডিওতে বলে রেখেছি, আজকে উল্লেখ করলাম। কারণ দেখুন, যেমন এথেন্স আমরা জায়গাটা শুনছি চট করে, কোনো মানে ছোটবেলায় কোনো গল্পের সাথে জায়গার নাম পেলে ঠিক আছে, তারপরে তো আমরা বড় হতে হতে ভুলেও যাই। মানুষের একটা বৈশিষ্ট্যই হলো, অবশ্যই ন্যাচারাল বৈশিষ্ট্য এটা, ভুলে যাওয়া। না পড়লে, না রিভিশন করলে, প্র্যাকটিস করলে আমরা ভুলে যাবো, এটা স্বাভাবিক। তো সেই জন্য কি হয়েছে যে আমি বলেছিলাম, তারপর আমি আজকে নিজেই এই ক্লাসটা নিয়ে আসার আগে আরেকবার গুগল সার্চ করে এলাম যে যতই জানি না কেন আরো একবার কনফার্ম হয়ে নিই কিছু চেঞ্জেস যদি, কারণ প্রাচীন যুগ থেকে আজ অবধি তো অনেক কিছু চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে। তো সেক্ষেত্রে কি ব্যাপার আছে নিয়ে আমি জায়গাটা ঘেটে দিলাম। তো সেজন্যই যে কোনো ইংলিশ নিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন সবই উঠেছে, বা এমএ করছে বা এমএ পাস আউট, তার আমরা যে সবটা সবসময় জানবো তা তো নয়। 2-1 হয়তো বেশি সিরিয়াস কনসিয়াস থাকে, জানতে পারে, কিন্তু আদারওয়াইজ বাকি যে আমরা মোটামুটি অ্যাভারেজ দেখতে পাই, সেখানে কিন্তু অনেকের বিষয়গুলো জানা থাকে না। তো সেজন্য দেখে নিলে কিন্তু একটা বেসিক আইডিয়া হয়ে যাবে, তখন ওটার সাথে আমরা রিলেট করতে পারবো বিষয়টা জানতে। এথেন্স একটা জায়গার নাম, এবং সেটা কি যে গ্রিসের সব থেকে বৃহত্তম শহর এবং রাজধানী, তাই না? এই জন্যই আমি বলেছিলাম। আদারওয়াইজ কোনো, আমাদের তো সাবজেক্ট ভূগোল নয় যে আমাদেরকে ম্যাপ জানতে হবে, জায়গা কোথায় কি আছে নেই পয়েন্ট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ইংরেজি সাহিত্য কিন্তু আপনাদের বিষয়গুলো পড়তে, রিলেট করতে সুবিধা হবে। তার জন্যই আমি এই টিপসগুলো বা এই কথাগুলো বলে থাকি, যেগুলো আমি আমার সময় পাইনি, ধীরে ধীরে যখন পড়তে পড়তে আজকে এই জায়গায় এসেছি, রিয়েলাইজ করেছি কিছু কিছু নিজে থেকে টোকে বা নিজে থেকে হোঁচট খেয়ে শিখে রিয়েলাইজ করেছি। কিছু কিছু অবশ্যই আমি বলতে পারবো না সবটা আমার ক্রেডিট। আমি মনে করি যে আমি ছোটবেলা থেকে আমার জন্মদাতা মাতা পিতা এবং ঈশ্বর এবং প্রত্যেকটা মানুষ, শিক্ষক শিক্ষিকা হোক বা কোনো পরিজন হোক বা কোনো আত্মীয় স্বজন বা কোনো মানুষ, আমরা বা অবশ্যই আমাদের ইউনিভার্স, প্রকৃতি, এখান থেকে আমরা প্রতি মুহূর্তে শিখি। বলতে পারবো না যে আমি একাই সবটা শিখে নিয়েছি, কখনোই না। কিছু কিছু জিনিস আমরা দেখতে পারি যে হ্যাঁ এই কথাটা আমি সমাজে এক্সিস্ট করে বা পৃথিবীতে এর প্রচলন আছে, কিন্তু আমার কাছে এসে পৌঁছেছে দেরিতে, বা আমি এই বিষয়টা ওনার থেকে পেয়েছি, এই বিষয়টা মায়ের থেকে, বাবার থেকে, বা এই বিষয়টা আমি নিজে হোঁচট খেয়ে শিখেছি। তো ওইভাবে আমরা বলতে পারবো না যে পুরোটাই নিজের ক্রেডিট, এটা খুবই মিথ্যে কথা বলা হবে। যাই হোক, আর বেশি জ্ঞানের কথা বলছি না। তো কি হচ্ছে, আমরা এখানে বলছি যে আমরা সেই অ্যানশিয়েন্ট গ্রিস থেকে যখন ক্রিটিসিজম শুরু হলো, সে সময় আমরা একজন সিস্টেমেটিক ক্রিটিককে পেলাম। সিস্টেমেটিক মানে যিনি হয়তো সঠিক একটা পদ্ধতিগত এবং একটা সঠিক একটা নিয়মে বা একটা পথে হয়তো চলবেন, এরকম একজন ক্রিটিককে পেলাম। তিনি হলেন আমাদের প্লেটো, ঠিক আছে। তারপর কি হলো, ওনার জন্মসাল 427 বিসি, এবং ওনার টিচার ছিলেন সক্রেটিস। এবং ওনার তার সঙ্গে আরেকটা বলে দিই, ওনার টিচার যখন সক্রেটিস ছিলেন, ওনার স্টুডেন্টের নামটাও বলে দিই, অ্যারিস্টটল। এবং আমাদের নেক্সট এনার বিষয়টা প্লেটো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই আমাদের নেক্সট টপিক আসবে অ্যারিস্টটল, যেটা আমরা কম বেশি সবাই ওনার নাম জেনে থাকি, শুনে থাকি। তারপর হচ্ছে যে পরবর্তীতে সক্রেটিসের মানে হচ্ছে বিষয়টা হচ্ছে, পয়েন্টগুলো লিখে এনেছি, আমি এক্সপ্লেইন করে এখানে বলবো। তো কি হচ্ছে যে
আগে কিন্তু প্লেটো পোয়েট্রি লিখতেন এবং পোয়েট্রিতে বিলিভও করতেন, কিন্তু যখন ওনার টিচার সক্রেটিসের সংস্পর্শে এলেন এবং আসার পর তিনি রিয়ালাইজ করলেন বা উপলব্ধি করলেন, তখন তিনি আস্তে 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 ওনার সংস্পর্শে আসার পর বুঝতে পারলেন যে পোয়েট্রির কোনো গুরুত্ব নেই, এবং তিনি কি করলেন, পোয়েট্রিকে পুরো ধ্বংস, মানে নিজে যে পোয়েট্রিগুলো লিখেছিলেন সেগুলো পুরো নষ্ট করে দিলেন। ঠিক আছে, তার তো হচ্ছে প্লোটে আমরা একটু পড়ে নিই। এখানে কি বলছে, হি ইজ ওয়াইডলি কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল individuals in human history and pivotal figure in the history of ancient Greek। আমরা বলতে পারি যে এনাকে কনসিডার করা সব থেকে একটা গুরুত্বপূর্ণ প্রভাবিত ব্যক্তিত্ব হিউম্যান হিস্ট্রিতে, ইতিহাসে, জগতে, মানব ইতিহাসে। ঠিক আছে, এবং এটা কি একটা অ্যানশিয়েন্ট গ্রিকের একটা প্রমিনেন্ট, একটা প্রধান ফিগার বা একজন প্রধান পার্সোনালিটি আমরা বলতে পারি। এই তারপরে কি হচ্ছে, গ্রিক অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফি, মানে গ্রিকের যে ফিলোসফি এবং ওয়েস্টার্ন যে ফিলোসফি আছে সেক্ষেত্রে, along with his teacher Socrates, এবং তার সাথে সাথে ওনার টিচার, অবশ্যই আমি যেটা উল্লেখ করলাম একটু আগে, সক্রেটিস, and his most famous student Aristotle, এবং ওনার সব থেকে একদম ওনার কাজের জন্য উনি পরে প্রচুর নামি দামি বা প্রচুর পরিচিতি পেয়েছিলেন, তিনি হলেন অ্যারিস্টটল। তো হচ্ছে তারপর দি একাডেমি ওয়াজ ফাউন্ডেড বাই প্লেটো ইন এথেন্স। একটা প্লেটো একটা একাডেমি নামে, ওই একাডেমিটার মানে আমরা তো অনেক সময় বলি কোন একাডেমিতে পড়ে, কোন একাডেমি, তো নামটাই একাডেমি। একটা একাডেমি এথেন্সে ফাউন্ড করেছিলেন বা খুঁজে বার করেছিলেন কে, এই প্লেটো, এবং অ্যারিস্টটল স্টাডিড দেয়ার ফর 20 ইয়ার্স, মানে হচ্ছে ওই একাডেমিতেই আবার অ্যারিস্টটল ওনার ছাত্র হিসেবে পড়তেন। কত বছরের পড়েছিলেন? 20 বছর পড়েছিলেন। আর সময়কালটা কি থাকছে, 367 to 347 বিসি, বিফোর ক্রাইস্ট। আবারও বলছি, শর্ট ভিডিওতে গিয়ে প্লিজ দেখে নেবেন হোয়াট ইজ সেঞ্চুরি, বিসি, এসি আলোচনা করা আছে। তারপর হচ্ছে বিফোর ফাউন্ডিং হিজ ওন স্কুল দ্য লাইসিউম, মানে অ্যারিস্টটল নিজের একটা স্কুল বের করেছিলেন যেটার নাম লাইসিউম। ফার্স্ট লাইসিউম ফাউন্ডেড বাই অ্যারিস্টটল। অ্যারিস্টটলই প্রথম লাইসিউম নামে একটা ইনস্টিটিউশন বা স্কুল তৈরি করেছিলেন, যেটা অ্যারিস্টটলের তৈরি। এবং সেটা কি হচ্ছে, উনি যতদিন না সেই লাইসিউমটা তৈরি করতে পারছিলেন, স্টাবলিশ করতে পারছিলেন, তার আগ পর্যন্ত তিনি কিন্তু প্লেটোর যে একাডেমি, ওইটা একটা ইনস্টিটিউশন, এর যেমন লাইসিউম অ্যারিস্টটলের, প্লেটোর একাডেমি, ওখানে কিন্তু এথেন্সে যে একাডেমি প্লেটো খুঁজে বার করেছিলেন সেখানে অ্যারিস্টটল 20 বছর ছাত্র হিসেবে ছিলেন এবং সেখানেতেই চর্চা করতেন, এবং তারপর তিনি নিজের একটা স্কুল বের করেন বা তৈরি করেন, খুঁজে বার করেন, সেটা হলো লাইসিউম। ঠিক আছে, তারপর যেহেতু একটা অপরের সঙ্গে জড়িত, তাই ছেড়ে দিয়ে কি করে বলি বলুন, বলতে তো হবেই, তাই না? কারণ হচ্ছে প্লেটো বলতে গেলে সক্রেটিস আসবে, ওনার টিচার। প্লেটো বলতে গেলে অ্যারিস্টটল আসবে, ওনার স্টুডেন্ট। তারপর কি হচ্ছে, ওয়ার্কস, মানে কি কি কাজ আছে সেটা একবার লিস্টে বলছি, আপনারা ভিডিওটাকে পজ করে করে প্লে বাটনটাকে বাড়িয়ে কমিয়ে আগে পিছে করে আপনারা কিন্তু লিখে নেবেন, যাদের যে কোনো ক্লাসে এই বিষয়টা থাকতে পারে বা সেমিস্টারে। তো সেখানে কি কি কাজ, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের নাম হিসেবেও আসতে পারে। কতগুলো অপশনে 4টে নাম দেওয়া হতে পারে, কোন কাজটা প্লেটোর হয় বা নয়, which is or which is not। তো কি হচ্ছে, ওনার অ্যাপোলজি টেলস হোয়াই সক্রেটিস ওয়াজ রাইট, অ্যাপোলজি ওনার লেখা। তারপর জর্জিয়াস, GORGIAS, লস, যেটা আমরা আইন, মানে ল যেটা বানান আইনের ক্ষেত্রে লিখি LAWS, লস। দ্য টাইমিউস, TIMAEUS, রিপাবলিক, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ফেমাস। তারপর হচ্ছে সিম্পোজিয়াম, তারপর পারমেনাইটস, তারপর হচ্ছে স্টেটসম্যান, ফিডো, PHAEDO, দেন আয়ন, ION, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে রিপাবলিক, ফিডো, আয়ন, এই কয়েকটা অনেক সময় অপশনে আমরা দেখতে পাই। বাকিগুলো করতে হবে, মনে রাখতে হবে, একবার মানে প্রতিদিন দেখলে মনে থাকবে, অটোমেটিক্যালি মনে থাকবে। তারপর হচ্ছে কি যে এখন আমরা রিপাবলিক নিয়ে আলোচনা করব। তো হচ্ছে ওনার রিপাবলিকে কি আছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে রিপাবলিকটা শুরু করার আগে আমি ইংলিশ বাংলা দুটোই অল্টারনেটিভ সাইড বাই সাইড রেখে আলোচনা করছি। বিষয় হচ্ছে যে সক্রেটিসের সংস্পর্শে আসার আগ অব্দি প্লেটো পোয়েট্রিতে বিশ্বাসও করতেন, পোয়েট্রি লিখতেন এবং লিখেও ছিলেন। তারপর সক্রেটিসের সংস্পর্শে আসার পর তিনি রিয়েলাইজ করলেন যে পোয়েট্রি বলে আর মনে হয় কিছু হয় না, নিজের লেখা পোয়েট্রিকেই নষ্ট করে দিলেন। হলো তারপর তিনি কি করলেন, ওই যে
একাডেমি একটু আগে বললাম ওটা কিন্তু স্টাবলিশ করেছিলেন 487 বিসিতে, মানে 487 বিফোর ক্রাইস্ট, এই খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, একাডেমি তৈরি করেন, সেখানে তিনি ফিলসফি, ম্যাথমেটিক্স, প্র্যাকটিক্যাল লেজিসলেচার, ন্যাচারাল সায়েন্স এসব পড়াতেন। আর আশেপাশে সকলেই ওনাকে খুব পছন্দ করতেন, কারণ তিনি চারপাশের লোকজনকে খুব প্রভাবিত করতে পারতেন এবং ওনার ব্যক্তিত্ব, ওনার উপস্থিতি এবং ওনার কাজকর্ম মাধ্যমে লোকেরা ওনার প্রতি আকৃষ্ট হতো, প্রভাবিত হতো। অবশ্যই ওনার ব্যক্তিত্ব, ওনার উপস্থিতি, ওনার কাজকর্ম এতটাই ইন্সপিরেশনাল বা ভালো ছিল, লোকে প্রভাবিত হতো। ঠিক আছে, তারপর এখন আমরা আসবো যেটা রিপাবলিকে বলা হয়েছে, রিপাবলিক বুক 10 একটা বিষয় নিয়ে স্পেসিফিক, এই বিষয়টাকে এখন আলোচনা করছি। অলরেডি 20 মিনিটস আবাব, চেয়েছিলাম 15 মিনিটসের মধ্যে রাখবো, চেষ্টা করছি এই বিষয়গুলো বলার। কি হচ্ছে যে প্লেটোস ভিউ অন পোয়েট্রি, প্লেটোর যে পোয়েট্রির প্রতি ভিউ, সেটা ওনার রিপাবলিক বুক 10, রিপাবলিকে অনেকগুলো বুক আছে, তার মধ্যে বুক 10টা খুব ইম্পর্টেন্ট। সেখানে আমরা তিনটে জিনিস পাবো, সেটা ইমিটেশন, প্রথমে আসবে ইন্সপিরেশন, তারপর ইমিটেশন, তারপর কন্ডেমনেশন। তো আজকে আমি শুধু ইন্সপিরেশন নিয়ে আলোচনা করবো, প্রথমটা, বাকি দুটো পরে। তারপর কি হচ্ছে, এখানে আমরা কি দেখবো এই রিপাবলিকে, দ্য রিপাবলিক ইজ আ সক্রেটিক ডায়ালগ, একটা সক্রেটিক ডায়ালগ অথর্ড বাই প্লেটো। সক্রেটিকের ডায়ালগ, যেহেতু তিনি সক্রেটিকের সংস্পর্শে আসার পর নিজের একাডেমি খুলেছিলেন এবং ম্যাথ, ন্যাচারাল সায়েন্স এবং ফিলসফি পড়াতেন, এবং তিনি তারই একটা ডায়ালগ বলেছেন, এবং অথর্ড বাই প্লেটো, যার অথর ছিলেন প্লেটো, অ্যারাউন্ড 375 বিসি। তারপর কি হচ্ছে, একাডেমিটা তৈরি করেছিলেন 487 বিসিতে, কিন্তু তিনি এই যে রিপাবলিক, এটা কিন্তু প্লেটো যখন লিখেছিলেন সক্রেটিকের সংস্পর্শে আসার পর থেকেই, এবং ওটা সক্রেটিক ডায়ালগ বলেছেন, সেটা কিন্তু 375 বিসি, যেটা রিপাবলিক বুক 10 আমরা আলোচনা করব। তার আগে আমি রিপাবলিক নিয়ে একটু স্পেসিফিক ভাবে বলে নিই, তারপর বুক 10 এর মধ্যে কি কি আছে সেটা তো বলে দিলাম। রিপাবলিক 10 নিয়ে জাস্ট একটা সংক্ষেপে যদি একটু বলা যায়, সেটা হচ্ছে যে অথর্ড বাই প্লেটো অফ 375 বিসি, কনসার্নিং জাস্টিস, দি অর্ডার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য জাস্ট সিটি স্টেট অ্যান্ড দ্য জাস্ট ম্যান। সেখানে তিনি জাস্টিস, ন্যায়, অর্ডার এবং চরিত্র কি নিয়ে, জাস্ট ম্যান মানে শুধু মানুষ, সিটি স্টেট, এগুলো নিয়ে তিনি এখানে কথা বলেছেন। আর কি বলেছেন, প্লেটো বিলিভস দ্যাট ইন ডেমোক্রেসি a man is more concerned with his money over how he can help the people, মানে তিনি বিশ্বাস করেন যে that in democracy a man is more concerned, মানে ডেমোক্রেসি মানে গণতন্ত্রের থেকেও মানুষ বেশি কনসার্ন, যে মানুষ উইথ হিজ মানি, মানে গণতন্ত্রের থেকেও বেশি কনসার্ন তার টাকা নিয়ে, যে কিনা সেই টাকা দিয়ে হাউ হি ক্যান হেল্প দ্য পিপল, মানে সে কিভাবে সেই টাকা দিয়ে লোকজনকে সাহায্য করতে পারবে, গণতন্ত্রের থেকেও এই বিষয়ে বেশি কনসার্ন তিনি বিশ্বাস করেন। আর কি, দ্যাটস ওয়াই হি চুজ রিপাবলিক ওভার ডেমোক্রেসি, এই কারণটার জন্যই তিনি বিশ্বাস করতেন বলে এটা বলেছেন, এই কারণটার জন্যই তিনি কি করেন, রিপাবলিক ওভার ডেমোক্রেসি, মানে তিনি ডেমোক্রেসি চুজ রিপাবলিক ওভার ডেমোক্রেসি গণতন্ত্রের উপরে রিপাবলিকেই চুজ করেন বা সিলেক্ট করেন বা পছন্দ করেন বা সেটাকে গ্রহণ করেন। ঠিক আছে, দ্য বুক ইজ ইন দ্য ডায়ালগ ফর্ম ওয়ার দ্য মেইন ক্যারেক্টার্স ইজ সক্রেটিস, মানে বুকটা ডায়ালগ ফর্মে আছে, যেরকম একটা সাধারণ কোনো কবিতার মতো নেই বা সাধারণ কোনো একটা নাটকের মতো লাইন বাই লাইন নেই, এখানে ডায়ালগ ফর্ম, যেখানে আমরা একটা ক্যারেক্টার কিছু বলে, তারপরে একজন ডায়ালগ দেয়, আরেকজন, এরকম ডায়ালগ ফর্মে আছে, যেখানে মেইন ক্যারেক্টার থাকতে সক্রেটিস, ওনার যে শিক্ষক উনি। উই ডোন্ট নো ওয়ার দিস ওয়ার্ডস আর সেড বাই সক্রেটিস অর প্লেটো, আমরা সত্যি জানি না যে এই শব্দগুলো কার দ্বারা লেখা হয়েছিল, সক্রেটিস, আদৌ থেকে সক্রেটিস নাকি প্লেটো, কার নির্বাণ, কার মুখ দিয়ে এই বাণগুলো বেরিয়েছে, সেটা আমরা সত্যি জানি। হিজ ওন পয়েন্ট অফ ভিউ থ্রু সক্রেটিস, মানে এটা কি সক্রেটিসের পয়েন্ট অফ ভিউ যেটা প্লেটোর মুখ দিয়ে বেরিয়েছে বা নির্বাণ বাক্য বেরিয়েছে, নাকি এটা প্লেটোরই একান্তই ভিউ, মানে পয়েন্ট অফ ভিউ, নাকি সক্রেটিসের ভিউ প্লেটোর মাধ্যমে বেরিয়েছে, মানে আমরা এটা বলতে পারবো না, কারণ এর আগে আমি বলেছিলাম যে আমরা যেগুলো শুনছি মেইনলি কিন্তু হিস্টোরিয়ান, যে এনশিয়েন্ট যুগ থেকে এখনো পর্যন্ত যে হিস্টোরিয়ান আছেন ওনাদের লেখার মাধ্যমে, এখন তো তাও অনলাইন, ইন্টারনেট, অনেক কিছু আছে, ই বুক, কত কি আছে যেগুলোর মাধ্যমে আমরা কত কি ই লাইব্রেরি মানে ক্যাপচার করতে পারি, বাড়িতে বসে অ্যাক্সেস করতে পারি এবং রেকর্ড করতে পারি ডেট অনুযায়ী, মানে প্রমাণ রাখতে পারি, কিন্তু আগের সেই ব্যাপারটা তো ছিল না, ব্যাপারটা তো একদমই ছিল না। তো সেক্ষেত্রে আমরা সত্যি বলতে পারবো না যে আমাদের পক্ষে কেন
আমাদের আগেরও যারা ছিলেন তার ওনাদের পক্ষে বলাও সম্ভব না, কিন্তু আমরা সেগুলো শুধু সেই সময়কার যে হিস্টোরিয়ান, বিশেষ করে সাহিত্যিক, বিশেষ করে কোন ঐতিহাসিকগণ ছিলেন ওনাদের লেখা, বা কোনো সাধারণ মানুষ বা কোনো যারা লিখে গেছেন, কিছু রেখে গেছেন, ওনাদের থেকেই কিন্তু আমরা জেনেছি। তো এটা সোজাসুজি একদম গ্যারান্টির সাথে বা একদম একদম প্রেডিক্ট করে বলা যে এটার থেকে জানা গেছে এটা ইনিই বলেছেন, উনি বলেছেন, এটা বলা খুবই অসম্ভব বিষয় একটা। কিন্তু আমরা জাস্ট অনুমান করে নিয়ে চলছি। আর অনুমান করে কেন নিয়ে চলছি? কারণ এইভাবেই চলতে হবে, প্রসেসটা আমাদের সুবিধে হবে। কারণ হচ্ছে আগের জিনিসকে আমাদের কারোর পক্ষে ভেঙে ফেলা বা নতুন করে ওটাকে ভেঙে নিয়ে আসা, এটা ইটস কোয়াইট ইম্পসিবল। যাই হোক, ওগুলো আনুমানিক হিসেবে ধরা হয়েছে, আনুমানিক হিসেবেই আমরা কাজ করছি, পড়ছি ঐতিহাসিক যে বিষয়গুলো আমরা পেয়ে থাকি আগের পুরনো। যাই হোক, তারপর হচ্ছে যে আমি এটা তো রিপাবলিকের ব্যাপারে ইন্ট্রোডাকশন দিলাম, এবং রিপাবলিকের বুক 10-এর কি কি পাওয়া যায় সেটা একটু আগেই বলে দিলাম, যে প্লেটোস পয়েন্ট অফ ভিউ, Plato's view on poetry, Republic 10, book 10, Republic book 10, inspiration, imitation and condemnation। এখন ইন্সপিরেশন নিয়ে বলবো, বলে আমি এখানে স্টপ করব আজকে। তার আশা করছি যে মাঝে মাঝে হয়তো আমি প্রসঙ্গে অনেক কিছু নিয়ে আসি উদাহরণ হিসেবে, বা কখনো কখনো পড়ার ক্ষেত্রে দরকার হয় কানেক্ট, এবং ছিটকে যাওয়ার মতো না, কানেক্ট করার জন্য আমি উদাহরণগুলো নিয়ে আসি। কিন্তু তারপরে যদি কখনো মনে হয়, আশা করছি মনে হওয়ার কথা নয়, তারপরে মেইন পড়ার বিষয়গুলো আছে, আমার কথাগুলো দেখলে ওগুলো স্কিপ করে দেবেন, দিয়ে যেটা মেইন পড়ার সেটা শুনে নেবেন, তাহলেও হবে, যার যেটা সুবিধে। প্লেটোর মতে কবিতা লেখার জন্য কোথাও না কোথাও, প্লেটোর মতে কবিতা লেখার জন্য কোথাও না কোথাও থেকে অনুপ্রেরণা দরকার। প্লেটোর মতে হলো যে কবিতা লেখার জন্য অনুপ্রেরণা কোথাও না কোথাও আমাদের চাই। শুধু কবিতা কেন, মানে তারপর আমি এটা বলছি যে শুধু কবিতা কেন, নিজের বাস্তব জীবনেও কিছু করতে গেলে কিন্তু আমাদের কোথাও না কোথাও থেকে তো একটা অনুপ্রেরণা আসে, সেটা ভালোভাবে হোক, রেগে হোক, মন দুঃখে হোক, কষ্ট হোক, একটা কিছু করতে গেলে অনুপ্রেরণা তো আমাদের চাই। তারপর কি হচ্ছে, কবিতা লেখার ইন্সপিরেশন কোথায় পাওয়া যায়? তিনি বলছেন কবিতা লেখার ইন্সপিরেশন কোথায় পাওয়া যায়, উনি ওনার সেন্সের থ্রুতে অনুভব করেন, ওনার যে মনের যে অনুভূতি, ওনার যে সেন্স আছে, ওনার যে অনুভূতি, সেখান থেকে তিনি অনুভব করেন অনুপ্রেরণা, এবং তিনি ওনার সামনে, এবং তিনি ওনার সামনে যে ব্যক্তিদেরকে দেখেন যারা অ্যাকশন নিচ্ছে, কাজ করছে, তাদের থেকে তিনি কি হচ্ছে, তাদের থেকে তিনি শব্দ নিচ্ছেন, পোয়েট্রিতে ইউজ করছেন, ব্যবহার করছেন, এবং কি করছেন, খুঁজে পাচ্ছেন, সেখান থেকে তিনি শিখছেন, খুঁজে পাচ্ছেন, এবং সেটা তারা পোয়েট্রিতে ব্যবহার করছেন। আর কি হচ্ছে, পোয়েট্রি কিন্তু ডিভাইন ট্রুথ নিয়ে কথা বলে, সবসময় পোয়েট্রি সবসময় একটা ডিভাইন ট্রুথের কথা বলে। বিনা ইন্সপিরেশনে তিনি লিখতে পারবেন না, কারণ এটা পাওয়ারলেস, কারণ ওনার পাওয়ার দরকার কবিতা লেখার জন্য। আর সেটা আসবে কোথা থেকে? সেটা আসবে ওনার সেন্স, মনের সেন্স থেকে, এবং চারদিকে যে লোকজন থাকে তারা যে অ্যাকশন নিচ্ছে ওনাদের দেখে উনি ওখান থেকে শব্দ গ্রহণ করেন, শেখেন, অনুপ্রেরণা পান, এবং ওনার কবিতায় সেটা তিনি ইনপুট করেন বা লেখেন। আর কি হচ্ছে, ইন্সপিরেশন ছাড়া কবিতা লেখা ওনার পক্ষে সম্ভব নয়। আর তারপর কি হচ্ছে, আরেকটা এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, প্রফেসি যারা করেন, যে প্রফেসি মানে ভবিষ্যৎবাণী, আর প্রফেট মানে ভবিষ্যৎবাণী যারা বলেন, প্রফেট। তো ঠিক প্রফেসির মতোই বলা হচ্ছে যে প্রফেটরা যেমন ডিভাইন ইন্সপিরেশন পান, তেমনি ওখান থেকে ইন্সপিরেশন একটা পেয়ে তারা বলেন যে আগামীতে এই হতে যাচ্ছে, এই হবে, ওই হবে। ঠিক তেমনি পোয়েট্রি লিখতেও পোয়েটদের যেন ঠিক এরকমই একটা ইন্সপিরেশন দরকার, ওই ডিভাইন ট্রুথটা পোয়েট্রি তুলে ধরে, তার জন্য একটা ইন্সপিরেশন দরকার। আর কি হচ্ছে, পোয়েট্রি কোনো ক্রিয়েটিভিটি, তিনি বলছেন পোয়েট্রি কোনো ক্রাফট নয়, কোনো চাতুর্য নয়, কোনো ক্রিয়েটিভিটি নয়, এবং কি হচ্ছে, পোয়েট্রি যা শেখা যায় বা প্র্যাকটিস করা যায়, এটা শুধু ইন্সপিরেশন থেকেই লেখা যায়। পোয়েট্রিকে আমরা প্র্যাকটিস করতে পারবো না, পোয়েট্রিকে আমরা শিখতে পারবো না, কারণ পোয়েট্রি কোনো ক্রিয়েটিভ নয়, পোয়েট্রি কোনো ক্রাফট নয়, এটা কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ক নয়, বা এটা কোনো প্র্যাকটিস করে শেখা যাবে না। এটা শুধু ওই ইন্সপিরেশন, অনুপ্রেরণাটা থেকেই আসবে, ডিভাইন ট্রুথটাই যেটা তুলে ধরে, ঠিক আছে, বা বলে। আর কি হচ্ছে, কবিতাতে কোনো তর্ক নেই, কবিতা কখনো র্যাশনাল হয় না। র্যাশনাল মানে যুক্তিতর্ক দিয়ে কথা বলা, কবিতা সেটা কখনোই র্যাশনাল হবে না। কখনো কখনো তিনি নিজেই খুঁজে পান না যে তিনি বা কবি নিজেই কি এটা নিজেই কি লিখেছেন। মানে কবিরা হলে এরকম যে ইন্সপিরেশন থেকে তো লেখেন, তারপর মাঝে মাঝে নিজেরাই, উনি বা অন্যান্য কবি যারা লেখেন, ওনারাই ভুলে যান যে আমরা কি থেকে কি লিখেছি, কেন এটা লিখেছি, নিজেরাই নিজেকে ভুলে যান, কেন লিখে থাকেন। তো কবিত্রীতে কোনো তর্ক থাকে না, সেটা বললাম, এবং এখানে কোনো র্যাশনাল নয়, কোনো যুক্তি তর্কের বিষয় নেই। আর কি হচ্ছে, এই জন্য ডিভাইনের ট্রুথ
এই জন্য ওই ডিভাইনের ট্রুথ যেটা পোয়েট্রি সবসময় প্রকাশ করে সেটা অর্ডিনারি বা সাধারণ লোকজনের থেকে অনেক দূরে থাকে, কারণ সাধারণ যারা লোকজন আছে তাদের কাছে ওই বিষয়টা বোঝা, এখানেই তো পোয়েট্রি বা পোয়েটের চোখের দৃষ্টিভঙ্গি আর সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য, কারণ সাধারণ মানুষ যেটা দেখতে পায় না পোয়েটরা সেটা দেখতে পায়, পোয়েটরা যেটা দেখতে পায় যেটা সাধারণ মানুষরা দেখতে পায় না, এই জন্যই বলা হচ্ছে ডিভাইন ট্রুথকে বলে। এটাই এখানে আমরা বুক 10 রিপাবলিকের ওই 3টে ভাগের মধ্যে ইন্সপিরেশন নিয়ে আলোচনা করলাম, তারপরে দিন আমি ইমিটেশন এবং কন্ডেমনেশন নিয়ে আলোচনা করবো, এবং তার মধ্যে একটা থিওরি অফ মাইমেসিস বা ইমিটেশন সেটা পাবো, আর অ্যালিগরি প্লেটোস অ্যালিগরি অফ কেভ এটাও একটা ইম্পর্টেন্ট, সেটাও আলোচনা করবো। ঠিক আছে, তো একদম সোজা বাংলা ভাষায় বলার চেষ্টা করেছি, বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো আপনাদের মনে হবে প্রয়োজনীয় সেটা অবশ্যই আপনারা বারবার শুনুন, আর এই ভিডিওতে কোনো কিছু যদি কথা মনে হয় যে এটা আমার না শুনলেও চলবে সেটা আপনারা স্কিপ করে যেতেই পারেন অবশ্যই। তো ঠিক আছে, তবু 30 মিনিটস হয়ে গেছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচারকে, কারণ এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। আর সত্যি কথা বলছি, আপনারাও যেরকম মানুষ আমিও, আর হচ্ছে এখানে নতুন করে কিছু বলার নেই যে আমরা মানুষ অবশ্যই, কিন্তু তারপরেও আপনারা নিজেদের প্রতিদিন কিছু করার জন্য অনুপ্রেরণা দরকার। এই তো পোয়েট্রি নিয়েই কথা বললাম, অনুপ্রেরণা ছাড়া পোয়েটরাও কবিতা লিখতে পারেন না, একটা ডিভাইন ট্রুথকে তুলে ধরেন তো ডিভাইনের থেকে একটা ইন্সপিরেশন দরকার হয়। তো সেটা প্লেটোর ক্ষেত্রে কি হয়, অন্যের দেখে অন্যের অ্যাকশন দেখে অন্যের শব্দ ওখান থেকে গ্রহণ করেন, শেখেন, লেখেন, আর কি হচ্ছে নিজের সেন্সের থ্রুতে আমাদের যে 6 অর্গানস আছে বা আরো যে মন মানে আমরা যে ফিল করি সেখান থেকে তিনি ইন্সপিরেশন নিয়ে লেখেন বা লিখতেন। যাই হোক, তো ঠিক সেরকমই আমারও ইন্সপিরেশনের দরকার, তার জন্য আমার ইন্সপিরেশন হলেন আপনারা। তো যেখানে আমি একটা কমেন্ট পেয়েছি এখানে উল্লেখ করছি, আমার খুব ভালো লেগেছে, আমি ওনাকে কমেন্টের পরিবর্তে যে কমেন্ট দিতে হয় সেটাও দিয়ে দিয়েছি। তো সত্যি এই ধরনের কমেন্ট পেলে অনেক অনুপ্রেরণা জাগে, আরও কাজ করতে ইচ্ছে করে, ভালো করে করতে ইচ্ছে করে। অবশ্যই আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসার আগে ভাবি যেন ভুল কিছু না হয়, আমি যেন ভুলভাল ইন্টারপ্রেট করে না দিই, আমি যেন মানে বিষয়টা থেকে ছিটকে না যাই, ঠিকঠাক মতো যেন গতিতে বলতে পারি। তো প্লিজ কমেন্ট করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর গতকালই কমেন্টটা এসেছে, হ্যাঁ ওই আর কি এসেছে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট, এবং আমি খুবই খুশি হয়েছি, আমি অনুপ্রেরণা পেয়েছি। আমি আপনাকে বলেওছি যে এখান থেকে আমি অনুপ্রেরণা পেলাম ভবিষ্যতে আরও মনোযোগ ও উৎসাহের সাথে কাজ করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং বাকিদেরও বলছি প্লিজ পরিশ্রম আমরা সবাই কম বেশি করি, তো আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি আরও ইন্সপিরেশন পাই কাজটা করার। কারণ নিজের মধ্যে শিখে চেপে রাখাটা নয়, সেটা বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে শিক্ষা। সেটা নিজে যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলোকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা, আমার মতো বা আমার থেকেও ছোট কোনো ভাই বোন, আমার থেকেও বড়, মানে তাদের জন্য বুঝতে কোনো অসুবিধা না হয়, আমি যেগুলো হোঁচট খেয়েছি সেগুলো যেন হয়, তার জন্য আমি খুব সিম্পলভাবে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করি। একদম ইংরেজি সাবজেক্ট হয়েও মাতৃভাষা বাংলাতেই তুলে ধরি, কারণ আমার মাতৃভাষা যখন বাংলা, তো আমি বাংলাতেই আগে আমার যারা বাংলা ভাষী ভাই বোন, ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব বা মানুষ পরিজন আছেন তাদের সামনে আগে তুলে ধরবো, তারপর অবশ্যই ইংরেজি সাবজেক্ট যখন ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তো আমাদের প্রাধান্য দিতেই হবে, তারপর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। অবশ্যই আমরা হোল ইন্ডিয়াতে সবাই আমরা একে অপরের বন্ধু, একে অপরের পরিপূরক, একে অপরের পাশে অবশ্যই আমরা আছি বলে টিকে আছি আমরা সবাই অবশ্যই। কিন্তু তারপরেও যেহেতু বাংলা ভাষী, অবশ্যই আগে আমি নিজের ভাষাটাকে প্রাধান্য দিয়ে আমার মতো যারা আর কি পড়াশুনো করছে বা করবে তাদের জন্য যেন একটু সুগম হয় পথটা, এটাই আমার প্রচেষ্টা। তাই অনুপ্রেরণা চাই আমারও প্লেটোর মতো। আমার অনুপ্রেরণা হলেন আপনারা, আর আপনাদের থেকে আমি অনুপ্রেরণা কিভাবে পাবো আপনারা দেখবেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এখান থেকে আমি অনুপ্রেরণা পাবো। আর হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।